মিশু, আমার প্রস্রাবের রাস্তা খুব যন্ত্রণা করছে। আজকে আমি কিছুই পড়তে পারবো না। আজ নতুন বাহানা দেখো সঞ্জিতা, রোজ রোজ তোমার এমন বাহানায় আমি বিরক্ত। 2 ঘন্টার জার্নি, গরমের মধ্যে ঘাম ঝরিয়ে এসে বসলাম কি বসলাম না, তার আগেই তোমার বাহানা শুরু। চুপচাপ বই খুলো। এ মাসের 20 তারিখ থেকে পরীক্ষা, সেটা খেয়াল আছে? না কি গুলে খেয়ে বসে আছো? মিশু, আমি সত্যি বাহানা দিচ্ছি না, সত্যি বলছি। আমার পেটের নিচে খুব খুব ব্যথা করছে বলেই কান্নায় ভেঙে পড়ল আমার সদ্য 3য় শ্রেণীর পড়া ছাত্রীটা। এই মাসের শেষেই 8 বছরে পা রাখবে, কিন্তু সে তার বয়স এবং শ্রেণী থেকে বেশি পাকা, সাথে ফাঁকিবাজ। পড়তে আসলে রোজ রোজ বাহানা। মিশু, আজ এটা হয়েছে, মিশু আজ ওটা হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে 45 মিনিট তার এসব কাহিনী শুনতে হয় আমাকে। তার উপর এই মেয়ে কখনো আমাকে মিস বা আপা বা মেম বলে ডাকে না, তার আগে সব মিসকে সে মিশু বলেই ডাকতো, তাই আমাকেও মিশু বলে ডাকে। ডাক নিয়ে এত মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা এর ফাঁকিবাজ মেয়েকে নিয়ে। একে সে নানান বাহানায় পড়ায় ফাঁকি দিতে চায়। অপরদিকে তার মা বেতন দেওয়ার সময় আমাকে বোনাস হিসেবে এত এত কথা শুনিয়ে যায়। আমি পুষ্প, এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশুনো করছি। আমি যখন প্রথম বর্ষের, তখন বাবা মারা যান। বাবার স্বপ্ন ছিল আমাকে পিএইচডি করাবেন। বংশের একমাত্র তার মেয়েই হবে পিএইচডি আলী, যার কথা বাবা গর্ব করে বলতে বেড়াবেন। কিন্তু তার বলে যেতে পারলেন না। বাবা থাকাকালীন সব ঠিক ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর বুঝতে পারি দুনিয়া কি, পরিবার কি। বাবার মৃত্যুর 2 মাসের মাথায় আমার বড় 3 ভাই, মা ও ভাবিরা মিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। আজ একে তো কাল ওকে, এমন করে বেশ কয়েকটা ছেলে ও ছেলের পরিবারের সামনে আমাকে বসানো হয়। আমি হাজারো বাধা দিলে তারা আমাকে বোঝার মতো করে যত দ্রুত সম্ভব বিদায় করতে চান। কিন্তু যখনই আমি ছেলেপক্ষকে জানাতাম আমার বাবার স্বপ্ন পূরণের কথা, বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাবার কথা, তখন তারা বলল, বাপু এত পড়াশোনা দিয়ে কী বার করবে? সেই তো রান্নাঘরে বাসন আর চুলোই সামলাবে, শুধু শুধু টাকা নষ্ট। বাপ যখন নেই, ওই পড়ার স্বপ্ন বাদ দাও। তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, যতই কষ্টই হোক আগে বাবার স্বপ্ন পূরণ করব, তারপর বিয়ে। কপালে থাকলে হবে, নয়তো না। এর জন্য পরিবারের প্রতিটা মানুষের সাথে আমার কম বিরোধ লাগে নেই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় টিকে থাকায় শত চিল্লায়ও আর কাজ হয়নি। কিন্তু তারা সাফ জানিয়ে দেয় আমার কোনো খরচ তারা বহন করবে না। তখন থেকে আমার আর এক লড়াই শুরু করলাম ছাত্রছাত্রী পড়ানো। এক এক করে তিনজন জুটে গেল। একটু কষ্ট হলে সবটা ম্যানেজ করা চলা হয়ে যায়। 3জন শিক্ষার্থীর মধ্যে একজন হলো সঞ্জিতা, বেশ দুষ্টু চঞ্চল প্রকৃতির মেয়ে। এ পর্যন্ত বহু টিচার সে বদল করেছে, কিন্তু আমাকে কোনো মতেই হাত করতে পারে না। বিদায় রোজ রোজ পড়া থেকে বাঁচার জন্য নানান বাহানা তৈরি করে। আজও সে এক বাহানা বাঁধিয়েছে বলে আমার ধারণা হয় প্রথমে, কিন্তু যখন দেখলাম মেয়ে কাঁদছে তখন বুঝলাম আজ সে সত্যি বলছে। আমি কিছুক্ষণ চুপচাপ রইলাম, তারপর তাকে আদর করে বললাম, সঞ্জু, কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো কেন? মিশুকে বলো। আমার কথা মেয়ে আরও কেঁদে উঠল, এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মিশু, আমার খুব ব্যথা করছে। মেয়েটা কান্নায় আমি অবাক না হয়ে পারছি না। তার উপর এভাবে জড়িয়ে ধরে কান্না করার মানে কি, তাও বুঝলাম না। কিন্তু এরপর যা চোখে পড়লো এবং সানজিতাকে জিজ্ঞাসা করলাম, তাতে আমার মাথা ঘুরাবার উপক্রম। সানজিতা আমাকে জড়িয়ে ধরলে আমি তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিলাম। হুট করে আমার চোখ পড়ল সে যেখানে বসেছিল সেই চেয়ারটাতেই। চোখ পড়তে দেখলাম চেয়ারে রক্তের দাগ। এত রক্ত! তারপর তাকে ছাড়িয়ে আমি ঘুরিয়ে তার পরা জামাটা খেয়াল করলাম, পুরো জামা রক্তে ভরে গেছে। গা আমার কাঁটা দিয়ে উঠল। সঞ্জিতা সবেমাত্র 7 বছর বয়স, তার তো এখন মেলি সমস্যা শুরু হবার কথা না? তবে কী জন্য হচ্ছে? তার কান্নার প্রতিটা শব্দ এবার আমার হৃদয়ে গিয়ে লেগেছে। শক্ত করে মেয়েটাকে বুকে চেপে ধরলাম, তারপর আপু আপু বলে ওর আম্মিকে ডাকা শুরু করলাম। সঞ্জিতার আম্মু এসে প্রথমে খেয়াল না করলেও পরে মেয়ের গায়ের জামাটা রক্তে ভেজা দেখে আটকে উঠল। একমাত্র মেয়ে হয় সবার বেশ আদরের সঞ্জিতা। এমন কোনো সুখ নেই যা বাবা মা এনে দিতে পারে না। আর মেয়ের এমন অবস্থা দেখে তিনি নিজেকে সামলাতে পারেন না। সঞ্জু, মারে, এ কি হলো তো সোনা, বলে মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আর সঞ্জিতা বলেই যাচ্ছে, আমাকে প্রস্রাবের রাস্তায় খুব ব্যথা হচ্ছে মা, খুব ব্যথা হচ্ছে মিশু। আমি বাহানা দিচ্ছি না। বলতে বলতে সে জ্ঞান হারায়।
বাসায় আমি আর আপু ছাড়া কেউ ছিল না। আমি আপুকে শান্ত হতে বলে সানজিদাকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড়াতে শুরু করলাম। যে হারে রক্ত যাচ্ছে, যে কোনো সময় কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা। আপু আমার পিছু পিছু ছুটলেন। নিচে এসে ড্রাইভারকে বলে দুজনে দ্রুত হসপিটালে চলে এলাম। হসপিটালে আসার পর জরুরি বিভাগে ওকে ভর্তি করিয়ে সব ফর্ম ফিল আপ করে অপেক্ষা করছিলাম, কিন্তু ডক্টর এসে যেসব বললেন তাতে আমারও আপুর শরীরের রক্ত হিম হয়ে গেল। ডক্টর লায়লা বললেন 3 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। আস্তে আস্তে যেমন রক্তক্ষরণ হয়েছে, এর আগেও বেশ রক্তক্ষরণ হয়েছে, আর কেসটা শিশু নির্যাতন, তাই দ্রুত পুলিশে খবর দেওয়ার কথা বললেন। ওনার কথা শোনার পর আমরা দুজনে কিছু বুঝলাম না। পরে ডাক্তার আমাদের বলল মেয়েটির রেপ করা হয়েছে। একবার নয়, বেশ কয়েকবার। যৌন অঙ্গ ও তার আশেপাশে অনেক অংশ ক্ষতবিক্ষত। মেয়েটির সাথে হয়তো এটা আরও 3 ঘন্টা আগে ঘটেছে। শারীরিক কাঠামো শক্ত হয় এবং সহ্য করার ক্ষমতা থাকায় মেয়েটি এতক্ষণ সারভাইভ করতে পেরেছে, নয়তো অনেক আগেই কিছু না কিছু হয়ে যেত। ডাক্তারের কথা শুনে আপুর সাথে সানজিদারে বলেই কান্না করতে করতে জ্ঞান হারালো। আমি যেন বিশ্বাস করতে পারছি না, নিজের অজান্তে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। এমন ফুটফুটে মেয়ের সাথে এমন একটি অমানবিক কাজ কি করে মানা যায়? নিজের যেন সংজ্ঞা হারিয়ে ফেলছি নিজের। শক্ত করলাম নিজেকে। এ মুহূর্তে স্থির থেকে সব না সামলালে সব থেকে ভয়ানক হবে। তাই নার্সকে ডেকে আপুকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করলাম। অতিরিক্ত চাপে আপুর প্রেশার লো হয়ে যায়, যার জন্য তিনি জ্ঞান হারান। তাকে স্লাইন এবং এই পরিস্থিতি শান্ত থাকার জন্য ডাক্তারের অনুমতিতে স্লাইনের সাথে ঘুমের ওষুধ দেওয়া হয়, নয়তো স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমি দ্রুত চলে গেলাম রক্ত জমা দিতে। সেখানে গিয়ে সবার প্রথমে আমার রক্ত পরীক্ষা করা হলো, সাথে রক্তের সম্পূর্ণ মিল পেতে ক্রস ম্যাচিং করা হলো। এরপর আমার এক ব্যাগ রক্ত নেওয়া হলে ডক্টর জানিয়ে দেয় আমার পয়েন্ট অনুযায়ী আর রক্ত নেওয়া সম্ভব না। আমি ডক্টরকে বললাম আপনি এ ব্যাগ দিয়ে দিন, আমি এর মধ্যে বাকি 2 ব্যাগের ব্যবস্থা করছি। ডক্টর আমাকে তাড়াতাড়ি করতে বলে চলে গেলেন রক্তদানের অর্ডার ও সিগনেচার দিতে। আমি এরই মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের বাঁধন ব্লাড ব্যাংকে কল করলাম। তারা বললেন একটু পরে আমাকে কল করে জানাবেন। তারপর আমরা 2-3 সহপাঠীকে কল করলে তারা বলে দেয় তাদের কারোই ও পজিটিভ না। পড়লাম বিপদে। এদিকে টাকা শেষের দিকে কিনে রক্ত দিব, তার উপায় নেই। হুট করে মনে পড়ল ক্যাম্পাসের বড় ভাইয়ের কথা। একবার বিপদে পড়ায় তিনি সাহায্য করছিলেন। নাম্বার দিয়ে বলেছিলেন সমস্যায় পড়লে কল করতে। সেভ করা নাম্বারটা থেকে সিনিয়র ভাই নামটা কল লাগালাম। 2 বার রিং হতে ধরলো। আমি উপায় না পেয়ে সমস্ত তাকে খুলে বললে তিনি হসপিটালের নাম জেনে এক্ষুনি আসছি বলে কল কাটলেন। আমি বসে আছি হসপিটালের বারান্দায়। কয়েক ঘন্টা যা হলো তাতে আমার মনের সাথে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে উঠেছে। ঠিক তখনই মস্তিষ্কে একটা শব্দ বেজে উঠল, রেপ। আর শান্ত থাকতে পারলাম না। শরীরের প্রতিটি লোমকূট রাগে ঘৃণায় বিড়বিড় করছে। ওই পিশাচকে কেটে টুকরো টুকরো করে আগুনে লাগিয়ে দেওয়ার তাণ্ডব চলছে মস্তিষ্কে। কি করে পারলো মাত্র 7 বছর বয়সের মেয়ের সাথে এমন একটা নরপিশাচের মতো কাজ করতে? আর কে বা করলো এমন কাজ? ছাড় দিব না আমি, যেই হোক না কেন। এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যে করেই হোক আমি দিব। জান যায় তো যাবে, এর শেষ আমি দেখেই ছাড়ব ইনশাআল্লাহ। হুট করে কেউ আমায় নাম ধরে রাখায় আমার ভাবনায় বিঘ্ন ঘটল। চেয়ে দেখি সিনিয়র বড় ভাই, সাথে আরও বেশ কয়েকজন। তিনি কোনো প্রকার কথা না বলে আমাকে নিয়ে সহ আরও 4 ব্যাগ রক্ত দিলেন। 2 ব্যাগের বেশি নেওয়া হলো, জরুরি প্রয়োজন হলে তখন দেওয়া যাবে। ভাইসহ সবাই রক্ত দেওয়ার পর বের হলো। আমাকে দেখে সমপূরণটা তিনি বিস্তারিতভাবে জানতে চান। আমি একে একে সব প্রথম থেকে আবার তাকে বলি আমার মতো তারও একই অবস্থা। মুখ দিয়ে বারবার বলল জানোয়ারের দল সব, এদের কেটেই পুরুষত্ব বিলিয়ে করে দেওয়া উচিত, শালা শুয়োরের বাচ্চা। তারপর আমার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি চিন্তা করো না, এর ব্যবস্থা আমি করব। একটাকে জেলের পচা নর্দমায় ফেলবো। কিন্তু আমার পরিকল্পনা ভিন্ন। আমার পরিকল্পনা অনুসারে একা আমি এসব পারবো না। ভাইয়ের মতো কাউকে যেন লাগবে, তেমনই লাগবে সানজিদার পরিবারের সাহায্য। তাই আমি ভাইকে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানালাম। তিনি কারণ জানতে চাইলে আমি তাকে একা পরিকল্পনা বলার ইঙ্গিত করায় তার সাথে আসা সিনিয়রে একটু দূরে সরে গেলেন। তারপর আমি এক এক করে সব কিছু তাকে বললাম। তিনি আমার পরিকল্পনা শুনে বেশ অবাক হলেন। মনে হলো তারপর বললেন তুই মেয়ে না, অগ্নি অস্ত্র। সব তো জ্বালিয়ে দিবি একাই তুই। ঠিক আছে, তবে তাই হোক। তোর পরিকল্পনা অনুযায়ী সব হবে। তোর যখন প্রয়োজন হবে তখনই ডাকবি ভাইকে। যা যা করা সম্ভব আমি ব্যবস্থা নিব।
ভালো লাগলো ক্যাম্পাসে এমন একজন অভিভাবক পেয়ে। সিনিয়র ভাই সত্যি একজন মহান ব্যক্তি। যত শুনেছি আজ তার প্রমাণও পাচ্ছি আমি। ভাইয়ের হুট করে কল আসলো, তাকে যেতে হবে। তিনি আমার কাছে অনুমতি নিলেন এবং বললেন কাজ সেরাই আমার সাথে যোগাযোগ করবেন। তারপর আমার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, এগুলো রাখো, তোর এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যতটুকু বুঝলাম সব তুই সামলেছিস, এটাও লাগবে। আর হ্যাঁ, তুই বললাম বলে রাগ করিস না। তুই আমার বোনের বয়সী, আজ সে বেঁচে থাকলে তোর মতোই হতো। বলেই আর দাঁড়ালেন না, চোখে কালো রোদ চশমা পরে হনহন করে বেরিয়ে গেলেন। আমি বাবা যাওয়ার পর ভাইদের থেকে আর কখনো এমনভাবে স্নেহ বা আদরটা পাইনি। ভুলেই গিয়েছিলাম ভাইদের স্নেহ কেমন হয়। কিন্তু সিনিয়র আজিম ভাইয়ের এমন আচরণে আবার আমাকে সেই স্নেহ মনে করিয়ে দেয়। চোখ চিকচিক করে উঠলো জল করে। চোখ দুটো মুছে আবার নিজেকে শক্ত করলাম। পা বাড়ালাম সানজিতার মায়ের কেবিনে। কেননা আমার পরিকল্পনা অনুসারে আগে তৈরি করতে হবে তাদের পরিবারকে। নয়তো সমাজে এমন নরপিশাচ খোলাখুলিভাবে আমাদের ঘরে ঢুকে নিজেদের কামনা মিটিয়ে যাবে, আর আমরা বসে বসে এই নির্যাতনের শিকার হতে থাকব। এমন শুয়োরের বাচ্চাদের শাস্তি হবে নরক যন্ত্রণার মতো ভয়াবহ। পুরুষ হয়ে জন্মানো অভিশাপে পরিণত হবে। আমি পুষ্প, ইনশাআল্লাহ। আম্মা দেখেন আপনার সোহাগের মেয়ে আইয়া ঘরে ঢুকে কেমন বেহায়া মেয়ে। ভালো করে জিজ্ঞাসা করেন কোন নাঙ্গের লগে ঢলাঢলি কইরা ঘরে ঢুকছে। ছি ছি, কোনো ভদ্র পরিবারের মেয়ে এমন রাত 10টায় ঘরে ঢুকে? পাড়া প্রতিবেশী এমনি এমনি তো কানাঘুষো করে না। আজ আসুক হের ভাই, এর একটা বিহিত কইরা আমি নাজমা দম নেব। বলে নাক ছিটকাতে ছিটকাতে আবার বড়োভাবে চলে গেলেন তার ঘরটায়। সারাদিন হসপিটালে খাটানোর পর ডাক্তার লায়লার অ্যাসিস্ট্যান্ট বলল বিপদ কিছুটা কমেছে। তখন সানজিতার বাবা মা জোর করে আমাকে বাসায় পাঠিয়ে দেন। ডাক্তার বলেছে সানজিতে সারভাইভ করার চেষ্টা করছে। সারাদিনের ক্লান্তি নিয়ে এমন একটা কথায় মনটা শান্ত হলেও ঘরের দরজায় পা রাখার সাথে সাথে ভাবির এসব কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই হলো না। তাই তো সোজা নিজের ঘরটায় চলে এলাম। গিয়ে দেখি মা আমার খাটটায় বসে কোরআন তেলাওয়াত করছে। মায়ের এমন মধুর সুরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাঁধের ব্যাগটা কোনো মতো নড়ে পড়ে চেয়ারে খেলে সারাদিন ঘামে ভেজা বোরখা আর নিকাবটা খুলেই মায়ের কোলে মাথা রেখে সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। মা আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, সূরা পড়ে কোরআনটা বন্ধ করলেন। তারপর বরাবরের মতো মোনাজাত ধরেন। প্রথমে মা সবসময় মতো একদম বিনা শব্দে মোনাজাত করেন। আস্তে আস্তে তার জন্য কান্নার বেগ বৃদ্ধি পায়, তেমনি তার আমার গলার আওয়াজ। আমি চুপ করে শুয়ে আছি মায়ের কোলে, আর তার চোখের পানি টুপটুপ করে আমার কপালে পড়েই যাচ্ছে। আমি চোখ বন্ধ করে রইলাম। এরপর শুনতে পেলাম মায়ের ফোঁপানো শব্দ। তার করা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, হে খোদা তুমি মহান, তোমার মহত্বের কথা আমি বলে শেষ করতে পারবো না। হে খোদা তুমি সর্বোচ্চ শক্তিশালী, তোমার ক্ষমতা শক্তি বাইরে একটা পাতাও নড়ে না। তুমি রিজিকদাতা, পালনের কর্তা, ভাগ্য বিধাতা। খোদা তুমি আমার এই মেয়ের উপর তোমার রহমত বরকত দান করো খোদা। আমার পরে এই দুনিয়ায় দেখার মতো মেয়েটার আর কেউ থাকবে না খোদা। তুমি আমার এই বাবাহারা মেয়েটার তোমার রহমতের ছায়ায় রেখো খোদা। সকল বিপদ আপদ থেকে ওকে তুমি রক্ষা করো খোদা। হে খোদা আমার মেয়ে আকাশজয়ী স্বপ্ন তুমি পূর্ণ করে দাও খোদা। আমার মেয়েকে তুমি তোমার বরকত দান করো। আমার মা আরও অনেক কিছু বলেছিলেন। আমি চুপচাপ শুনে যাচ্ছি মায়ের আর্তনাদ ভরা প্রার্থনা। মা এমন একজন ফেরেশতা যাকে সৃষ্টিকর্তা আমাদের জন্য স্বরূপে তৈরি করেছেন। অসুস্থ হলে তিনি সারা রাত জেগে সেবা করেন। ডাক্তারের মতো করে জামা ছিঁড়ে গেলে একজন দর্জির ভূমিকা পালন করেন। কষ্টে বুকে জড়িয়ে রাখেন মা, যার পায়ের নিচে সন্তানের জান্নাত। সৃষ্টিকর্তার এক অশেষ রহমত এই মা। আমার চোখের কোণে পানি খেলা শুরু করে দিয়েছে। আজ বাবা থাকলে মাকে হয়তো আমার জন্য এত লাঞ্ছনার শিকার হয়ে পড়ে থাকতে হতো না ভাইদের কাছে। মনে মনে বলে উঠলাম, হে রহিম রহমান, তুমি আমাকে এইটুকু যোগ্য করে তোলো যেন আমার মাকে শেষ দিন পর্যন্ত সুখের সময় উপহার দিতে পারি। আমিন। মা তার প্রার্থনা শেষ করে চোখ মুছেন, তারপর ঝুঁকে আমার কপালে চুমু খান। আমার সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। মাথা তুলে বসে মায়ের সামনে, তারপর মিষ্টি একটা হাসি দিয়ে তার কপালে চুমু খেয়ে আবার তার কোলে শুয়ে পড়ি। মাও হেসে দেন। পরক্ষণে আবার তেজ নিয়ে বলে উঠলেন, আজ এত দেরি হলো কেন তোর? তোর জন্য রোজ কথা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। শুনি রাজকাজ করে এসেছিস মহারানী। মায়ের এমন তেজ আমার উপর কোনো কালেই খাটে না। তাও মা আমাকে ছোট্ট থেকে এভাবে বকে আসছেন, আর আমি শুনেও না শোনার ভান করে থাকি। কিন্তু পরক্ষণে কী মনে হতে চট করে উঠে বসলাম। তারপর মাকে আজ যা যা ঘটলো সব খুলে বললাম। মায়ের গা শিউরে উঠল বারংবার। তিনি কথায় কথায় অভিশাপ দিতে থাকলেন নরপিশাচগুলো কে। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মারে
তুই আর রাত বিরেতে বাইরে থাকিস না, তোর কিছু হইলে আমি বাঁচমু কেমনে, বলেই চোখের পানি মুছলেন। ঠিক তখনই আমার চোখের সামনে সানজিতার মায়ের মুখটা ভেসে উঠল। সানজিতা বলেই জ্ঞান হারিয়েছিল। এক মা বুঝেন অন্য মায়ের দুঃখ। মায়ের সানজিতার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মায়ের চোখ মুছে দিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই দেখলাম আমার মুঠো ফোনটা বেজে উঠল। সানজিতার বাবা নামটা ফোনের স্ক্রিনে নেচেই যাচ্ছে। কলিজাটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে কলটা ধরলাম আর শুনতে পেলাম তার চিৎকার করা আর্তনাদ ভরা কান্নার শব্দ। আমার মন মস্তিষ্ক কেমন ক্ষেপে উঠেছে। খোদা, মেয়েটার কিছু হয়ে যায়নি তো? আমি আর থাকতে পারছিলাম না। ভাইয়াকে আমি আসছি বলে কলটা কেটে দিলাম। আবার বোরকা নিভাব গায়ে জড়ালাম। মাকে হসপিটালে যাওয়ার কথা বলেই বের হয়ে যেতে লাগলাম। তারপর আবার পিছন ফিরে মাকে বললাম, আম্মা, খোদার দরবারে আমার জন্য প্রার্থনা শুরু করো। ওই নরপিশাচদের এই 2 হাতে খোদার নরকে পাঠাবো আমি পুষ্প, ইনশাআল্লাহ। যদি প্রাণ যায় তাহলে মনে করবে আপনার পুষ্প আপনার জন্য খোদার দরবারে ফুল হয়ে অপেক্ষা করবে। বলেই আর দাঁড়ালাম না, লম্বা পা ফেলে বেরিয়ে আসলাম ঘর থেকে। ফোন লাগালাম আজিম ভাইকে। তখন পিছন থেকে মায়ের ডাকের সাথে আরও একটা কথা শুনতে পেলাম, গিরি করা থাকলে আর এই বাড়িতে তোর চেহারা যাতে না দেখি আমি নাজমা। আমি তার কথা তোয়াক্কা না করেই কল কেটে দ্রুত চললাম হসপিটালে এসে ভাইয়ারা আপুর সামনে দাঁড়ালাম। আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেন। কান্নার ফলে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ভাইয়া এক প্রকার হতো হাত পা ছিটিয়ে চোখের পানি ফেলছে আর বিলাপ করে বলে যাচ্ছেন, মারে, তোর এই বাপ তোরে বাঁচাইতে পারলো না, ক্ষমা করে দে আমার রে। আমার কোন পাপের শাস্তি তুই পাইলি মা? ও মা, তুই ফিরাই আয় আমার। আমি পারলাম না, তোরে এই কালা সমাজের হাত থেকে বাঁচাতে পারলাম না। মা সাঞ্জুরে, এখন কে আমারে আব্বা এই এটা দাও, এই এটা দাও কে বলবে? কেন এই সমাজে তুই মাইয়া হয়ে জন্মাইলি রে? ও সানজিদা, আমার মা, কই গেলি তুই? আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারলাম না, পড়ে গেলাম ফ্লোরে। বুকটা ফেটে কান্না বেরিয়ে আসছে। পারলাম না আমি মেয়েটাকে বাঁচাতে, পারলাম না ওকে ওর অন্যায়কারীদের নিজ চোখে দিয়ে দেখতে পারিনি। হে খোদা, এই দুনিয়ায় কি কখনো অন্যায়কারী শাস্তি পাবে না? সানজিদার মতো মীরা কি সব সময় জীবন দিয়ে যাবে? শিকার হতে হবে নরপিশাচদের হাতে? খোদা, তুমি কি দেখো না? তুমি কি এর বিচার করবে না? খোদা, আমি আর পাচ্ছি না, আর সহ্য করতে পারছি না। আমার মেয়ে হয়ে কি জন্ম নেওয়াটাই আমাদের পাপ? কাল হয়ে দাঁড়ালো। সানজিদা, তুই কেন পারলি না মৃত্যুর সাথে লড়াই করতে? কেন পারলি না? বলেই কেঁদে যাচ্ছি আমি। আমাকে ধরে প্রায় পাগলের মতো বিলাপ করে যাচ্ছেন সানজিদার মা। একমাত্র মেয়ে হারিয়ে তিনি এবং সানজিদার বাবা সম্পূর্ণ দিশেহারা হয়ে গেছেন। তারপর আমার সামনে এসে দাঁড়ালেন ডক্টর লায়লা। তিনি আমার সামনে বসে চোখ মুছে আমার হাতে একটা রিপোর্ট ধরিয়ে দিলেন। আমাকে শক্ত হয়ে রিপোর্টটা পড়তে বললেন। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, মেয়ে, তুমি এই রিপোর্ট দেখে যে সিদ্ধান্ত নেবে আমি তাতে তোমাকে সম্পূর্ণ সহায়তা করো। কিন্তু একটা অনুরোধ, হাল ছেড়ে দিয়ে বসে থেকো না। আমি চাই এর জন্য তুমি প্রতিবাদ করো। ওই সব লোকদের নরবলি দাও যারা এই নিষ্পাপ জান নিল। সকল নরপিশাচদের বুঝিয়ে দাও আমরা মেয়েরা অক্ষম নই, ভোগের বস্তু নেই। বলেই তিনি আমার হাতে রিপোর্টটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। চোখের পানি ঝরাতে লাগলো। আমি রিপোর্টটা পড়ার আগে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু এমন কিছু হবে তা আমার চিন্তার বাইরে ছিল। রিপোর্টটা সানজিদার ডেথ সার্টিফিকেট। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে কিভাবে এবং কেমন করে সানজিদার উপর নরপিশাচগুলো নারকীয় তাণ্ডব চালিয়েছে। রিপোর্টটা কাঁপা কাঁপা হাতে যখন পড়া শুরু করলাম, সানজিদার বডিতে 2 ধরনের ড্রাগস পাওয়া গেছে। একটা তার সম্পূর্ণ শরীর অবশ করা হয়েছে প্রায় 2-3 ঘন্টার মতো, আর একটা দিয়ে তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হওয়ার ব্যবস্থা করা হয়েছে। সানজিদা রেপ হওয়ার আগে ঘুমন্ত অবস্থায় ছিল ফলে তাকে ঘুমন্ত অবস্থায় ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়েছে, আর শরীরে অবশ করে ড্রাগ পুশ করা হয়েছে যে কোনো মতে জ্ঞান না ফিরে আসে প্রায় 2 ঘন্টা। এরপর 3 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি সানজিদার উপর পাশবিক নির্যাতন চালায়। তাদের লালসার শিকার হয় এই বাচ্চা মেয়ে। যৌনাঙ্গ এবং তার আশেপাশের অংশ বেশ ক্ষতবিক্ষত হয়, সাথে শরীরের ভিতর প্রচণ্ড চাপ পড়ার রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু ওই অবস্থায় তার উপর নির্যাতন চালাতে বন্ধ করেনি নরপিশাচগুলো। শরীরের বিভিন্ন অংশ নখের দাঁতের দ্বারা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয় আরেকটি ড্রাগস। তারপর হয়তো রক্তক্ষরণ হলে তাকে আগের মতো রেখে আসা হয়। ডক্টর রিপোর্ট অনুযায়ী তখন পেশেন্ট সম্পূর্ণ অবচেতন অবস্থায় ছিল এবং মাত্রাতিরিক্ত পাওয়ারফুল পেইন কিলার এবং রক্ত বন্ধ হওয়ার ড্রাগ পুশ করায় কিছুক্ষণ পেন এবং রক্তক্ষরণ বন্ধ ছিল। কিন্তু যখন শরীর আর ভার নিতে পারে না এবং ওষুধের মেয়াদ চলে যায়, তখন পেশেন্ট ব্যথা অনুভব করতে শুরু করে, সাথে রক্তক্ষরণ আবারও শুরু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ
শারীরিক নির্যাতন এবং শেষ পর্যন্ত সারভাইভ করার ক্ষমতা না থাকায় পেশেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শালা কুত্তা জানোয়ারের বাচ্চা, তোদের কি একটু মায়া হলো না মেয়েটার প্রতি? হারামির বাচ্চাগুলো, তোরা কি করে পারলি এমন এক করতে? তোদের কি মা জন্ম দেয়নি? কেন পারলি একটা ফুটফুটে মেয়ের জীবন ধ্বংস করতে? শুয়োরের বাচ্চা, তোদের এক একটাকে আমি বোঝাবো রক্তের নেশা কাকে বলে। তোদের পুরুষঙ্গ কেটে কুত্তাকে না খাইয়ে দিব আমি পুষ্প, আমার বাপের বেটি না। খোদা সহ্য করার শক্তি দাও বলে খোদা বলে কেঁদেই যাচ্ছি আমি। আমার পাশে প্রায় পাগলের মতো অবস্থায় বসে আছে আপু ভাইয়াও এসে নির্জীব হয়ে গেছে। কোনো সান্ত্বনা দিলে তাদের দুঃখ মিটবে না। কেমন করে সান্ত্বনা দিবি খোদা? এরা যে একমাত্র কলিজার টুকরোকে হারিয়ে নিঃস্ব। আমাকে পথ দেখাও খোদা, পথ দেখাও। আমি কেঁদেই যাচ্ছি চিৎকার করে। আশেপাশের লোকজন কেউ কিছু না যেন আমাদের চোখের পানি ঝরাচ্ছে তেমনি কেউ উকি দিয়ে চলে যাচ্ছেন, আর কেউ হয়তো কি হয়েছে তা জেনে ভিডিও করার ধান্দায়। একটু পরে আমার সামনে হাজির হলো আজিম ভাই। হাঁটু ভেঙে আমার সামনে বসে উঠলে বলো, ওঠ পুষ্প, তুই অগ্নিশিখা, তোর চোখে এই পানি ঝরবে না, ঝরবে ওই জানোয়ারের গা থেকে রক্ত। ওঠ, তোকে শক্ত হতে হবে। তুই বুঝিয়ে দিবি নারী এক একটা আগুনের ফুলকি, একবার জ্বলে উঠলে তারা জ্বালিয়ে দিতে পারে গোটা বিশ্ব। এমন হাজারো পশুকে দুই হাতের তলানিতে পিষে মারে। তোকে তো আমি এই ভেঙে পড়া অবস্থায় দেখতে চাই না। তুই পুষ্পশিখা, তোর এক একটা অগ্নিফুলকিতে জ্বালিয়ে দে ওইসব নরপশুদের। ওঠ পুষ্প, ওঠ। আজিম ভাইয়ের কথায় যেন আমি আবার সংজ্ঞায় ফিরে পেলাম। চোখের পানি মুছে থাকা কাগজটা শক্ত করে বুকে চেপে নিলাম। শপথ নিলাম এদের মতো নরপশুদের নারকীয় যন্ত্রণা থেকে মৃত্যু দিব আমি পুষ্প। দেশে ও সমাজের কোনায় কোনায় পৌঁছে দিব ধর্ষণের শাস্তি কতটা ভয়াবহ। মেয়েদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, তাদের দিকে তাকাতেও পিচাসদের অন্তর কাঁপবে। এমন হাল করব আমি পুষ্প। অপেক্ষা করো শুয়োরের বাচ্চা, হেসে নে হাসি, তোদের জম হয়ে আসছে আমি পুষ্প। তোদের এই কলিজায় এত আঘাত করব মৃত্যুর জন্য হাহাকার করবি। কথা দিচ্ছি আমি পুষ্প, ইনশাল্লাহ। ভাই আমার তো ডর করতেছে যদি ধরা পড়ে যায়। আপনি কইলে এহনি আমি এখান থেকে চলে যাব। শরীফ ডরাইস না, ডরাইলে খেল খতম। যেখানে যেমন আসিস থাক, আর ওইখানে কি হয় আমারে জানাবি। শোন, তোর ডরানোর কোনো কাম নাই, তোর ভাই আছে। এখন খবর কি কইতেছে ওখানে? ভাই আপার ভাইয়া একদম ভেঙে পড়ছে, হগু কোনো এমন হুঁশ নাই তাই। তয় আবার কি ভাই, সানজিতের যে ম্যাডাম পুষ্পা সেমরিটা মনে ঘাটাঘাটি শুরু করছে। দেখলাম আপার ভাইয়া সেরিটারে চোখে হারাইতেছে, যা কয় তাই শুনতেছে। সেইটা অঙ্গলাইগা বিপজ্জনক ভাই। পুষ্প একটা ফুলের নাম শরীফ। মায়েরা দেখতে একদম ফুটফুটে ফুলের মতোই লাগে, যদিও চেহারায় দেখি নেই, কিন্তু যা দেখেছি তাও আগুন ধরায় দে কলিজাটায়। এক্কেরে খাসা মাল, যারে কয় ইনটেক। ফুলডারে মধু খাইতে না জানি কত স্বাদ লাগবো বলেই হায়নার মতো লোভাতর হাসি দেয় শরীফের ফোনে ওই পাশে থাকা ব্যক্তিটি। আর তার এই কথায় তাল মিলিয়ে জিভ ভিজিয়ে আসে উঠে সানজিতার বাড়ির দারোয়ান শরীফুল্লাহ ওরফে শরীফ। লোকটা হাসি থামিয়া আবার বলে ওঠে, তুই এত চিন্তা করিস না, আমারে ধরবো অমন বাপের বেটা এখনও পৃথিবীতে জন্মায় নেই। আর ওইটা একটা মাইয়া মানুষ মাত্র, ধরলে ফুলের মতো চিমাই যাইব। আমাকে জুতার বালুরে সেমরির কিছু করতে পারবো না। তোর এই ভাই থাকতে তোর ডরানোর কোনো কাম নাই। আর যদি দেখছ উল্টাপাল্টা কিছু করতেছে তখন শালিরে তেজ কমানোর আমার সময় লাগবে না বলেই ফোন কেটে দেয় লোকটা। শরীফ ফোনটা চোখের সামনে এনেই কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দেয়। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে, পুষ্প ফুলের ঘ্রাণটা না জানি কত সুন্দর হবে। ভাইয়া কইছে এই সেমরি একটা ব্যবস্থা করা লাগবো। কিন্তু এখন চুপ থাকে শরীফ, বাঁচলে এই ফুলের সাথে আরও কচি কচি ফুলের ঘ্রাণ পাবে। নিজেকে সতর্ক করে দারোয়ান শফিক নিজের মুখটা এমনভাবে ফুটে তোলে যেন সানজিতের জন্য দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। আহারে, মাইয়াটা অকালে প্রাণ হারাইল, এমন ভাব নিয়ে পাহারাদার বসে রয় সে। সানজিদাকে হসপিটাল থেকে এনে কবর দেওয়া হয়। একটি বাবার স্বপ্ন দেখে মেয়েকে মানুষের মতো মানুষ করবে, ধুমধাম করে বিয়ে দিবে, মেয়ের কোলে সুখের বন্যা বইয়ে দেবে। কিন্তু সেখানে আজ তাকে মেয়ের খাঁটি কাঁধে বহন করতে হবে। এই অন্ধকার কবরে চিরকালের মতো শুইয়ে দিয়ে আসতে হলো, যেখানে মেয়েটা অন্ধকার বিন্দুমাত্র সহ্য করতে পারত না। রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমতো, সেইখানে নিজের নয়নের মণিকে চিরতরের মতো অন্ধকারে রেখে এলো একজন বাবা। একজন বাবার জন্য হয়তো এর চেয়ে কষ্টের আর কিছু নেই। আমি সহ সানজিতার মা বাবা আছি এই ঘরটায়, ঘুমিয়েছিল সেই ঘরটায়, যে ঘর থেকে পিচাসগুলো তাকে ঘুমন্ত অবস্থা নিয়ে তাদের ক্ষুধা মিটিয়ে ছিল, সেই ঘরটায়।
আমাদের সাথে আজিম ভাই। সানজিদার মা কাঁদতে কাঁদতে বলে উঠল, জানো পুষ্প, আমার মেয়েটা যখন শেষ মুহূর্তে জ্ঞান এসেছিল, আমি তোমার ভাই দৌড়ে মেয়েটার কাছে যাই। মেয়েটা আমার ওই সাদা বিছানায় শুয়ে কাতরাচ্ছিল। তখন মেয়েটার কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। ওর বাবা পাগলের মতো মামা করে যাচ্ছিল। মেয়েটা আমার যেখানে সামান্য সূচে রাখা সহ্য করতে পারতো না, সেখানে নরক যন্ত্রণার মাঝে আমরা আমাদের মেয়েটাকে দেখেছিলাম। জানো মেয়েটা শেষ কী বলেছিল? মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। মিশুকে বলো আমি বাহানা করেছিলাম না মা। মা, আমার খুব ভয় করতেছে মা। দেখো মা, কে যেন এসেছে আমার দিকে হাত বাড়াচ্ছে। বাবা, আমাকে নিয়ে যেতে এসেছে বাবা, আমার ভয় করতেছে বাবা। বলতে বলতে আমার মেয়েটা চুপ হয়ে যায় আর একেবারে জন্য সে শ্বাস নেয়নি। মা, কষ্ট হচ্ছে বলে নেই। আমার মাটা তার মাকে রেখে চলে গেল। বাবার কোল খালি করে দিয়ে চিরদিনের মতো হারিয়ে গেল। এরপর আপু তার চোখের পানি মুছে আমার হাতটা শক্ত করে ধরে বলে, পুষ্প বোন রে, তুই আমার মায়ের পেটে বোন নোস, তার থেকেও বেশি। তোর কাছে আমার একটাই চাওয়া, আমাদের কোল খালি করলো, আমার মেয়েটার মৃত্যুর কোলে শুইয়ে দিল। যারা প্রতিদিন নিয়ত মায়ের কোল খালি করে দিচ্ছে, তুই তাদের শাস্তি দিবি, আমার মেয়েটারে তুই ন্যায় পাইয়ে দিবি। প্রতিটা চিৎকার জন্য আকাশ কেঁপে ওঠে এমন ব্যবস্থা করবি। বল পুষ্প, তুই আমার মেয়েটার জন্য, এই সকল মেয়েদের জন্য এই কাজটা করবি? বল না পুষ্প, আমার মেয়েটারে যে হায়নারা এমন যন্ত্রণা দিল, তুই তাদের ছেড়ে দিবি না, ছাড়বি না। বলেই আমার হাত জোর করে চিৎকার করে কেঁদে যাচ্ছে। আমি আমার হাত ছাড়িয়ে আপুকে বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম, চোখে পানি মুছে দিয়ে বলে উঠলাম, কথা দিলাম, কথা দিলাম, ওদের এক একটাকে আমি নরকে পাঠাবো, কথা দিলাম। রাত ৩টে আজিম ভাই তার বাসায় চলে গেলেন। বলে গেলেন সকাল হতে তিনি চলে আসবেন। সানজিদার বাবা মাকে কোনো রকম খাইয়ে আমি তাদের রুমে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি। আমি বসে আছি সানজিদা যে খাটটায় শুয়েছিল সেখানে। মাকে কল করে বলে দিয়েছি কারো কথায় কান না দিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে। ভাই কিংবা ভাবি যাই বলুক না কেন, মা বলেছিল এই যুদ্ধে তোর জয় নিশ্চিত, লড়ে যা তুই। আমি আল্লাহর দরবারের পরে তোর ফিরার পথ চেয়ে মা দোয়া মায়ের দোয়া তিনি ফিরাবেন না, আল্লাহ তো রক্ষা করবে, তোর জয় হবে। তখন আমার মায়ের জন্য গর্ব হচ্ছিল। তিনি পারতেন আমাকে দোহাই দিয়ে সব কিছু থেকে সরে আসার কসম দিতে, কিন্তু মায়ের এমন সংলাপ আমার মনের জোর আরও বাড়িয়ে দিল। চোখে ঘুম নেই, আগুন জ্বলছে মনে। কে করলো, কে করলো, কে হতে পারে এমন কাজ করবে? সানজিদা ঘরে ছিল, তাই বাইরে থাকতে তাহলে বোঝা যেত এর সাথে বাইরের মানুষ জড়িত। সে যেমনভাবে ঘুমাচ্ছে ঠিক তেমনইভাবে ঘুম থেকে উঠছে। সুতরাং বাইরে কেউ এখানে আসেনি, আসার সাহস পায় না। দারোয়ান আর দায়িত্বে ছিল ড্রাইভারে ছিল, তার মানে এত পাহারার বাইরে কোনো অচেনা লোক আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তখন আপু কোথায় ছিলেন? নিজের চোখের সামনে থেকে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর মা হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন, এটা কখনোই সম্ভব না। তার মতে সানজিদা যখন ঘুমাচ্ছিল আপু হয়তো বাইরে কোথাও ব্যস্ত ছিল, আর এই সুযোগ নেয় জানোয়ারগুলো। কিন্তু দারোয়ান শফিক এত শক্তভক্ত একটা লোক, তাকে সরিয়ে বাইরের কেউ এখানে আসার কথা না। আর এই সময় আপু নেই জানার কথা না। তার মানে সে কোনোভাবে জেনেছে আপু নেই, তখনই সে ঘরে ঢুকে। লোকটা জানলো কে ভাইয়া তার অফিসে ছিল, তারও একটা জানার কথা নয়। তাহলে কে জানিয়েছে তখন ওই লোকটাকে? এখানে কেউ ছাড়াতে আরও কেউ হবে না। এখানে আছে ড্রাইভার, দারোয়ান, আর কে? না, আর কেউ নাই। যে এই কাজটা করছে সে খুব সাবধানে, সবটাই বুঝে হয়তো প্ল্যান মাফিক। আগে থেকে প্ল্যান ছিল, সুযোগ পেলে এমন কিছু করবে। এর মানে দাঁড়ায় আপু না থাকার খবর পেয়ে লোকটা এসেছে এবং তার সাথে হয়তো খাবার দেওয়ার মানুষ মিলে হয়তো লোকটার সাথে আরও দুজন এসে এই নৃশংস কাণ্ড ঘটায়। শুয়োরগুলো, তোরা যারাই এমন অমানবিক কাজ করছিস, পাতালে থাকলে আমি তোদের খুঁজে বের করব। একবার সামনে আয় খালি, তোদের আমি এসব ভাবছি। আমার সন্দেহের তালিকায় আছে ড্রাইভার আর দারোয়ান এবং এদের সাথে মিলিত একজন। কিন্তু যদি এরাই এমন করে থাকে তাহলে ভয়ে পালিয়ে গেল না কেন? তারা কি আসল অভিযুক্ত, নাকি এটাও একটা টোপ যেন তাদের উপর সন্দেহ না পড়ে? আর ওই লোকটা যে কেনা এসবের মাস্টারমাইন্ড, কে? তুই জানোয়ারা বাচ্চা। আমার ভাবনার মাঝে ভেসে আসলো আজানের সুর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, অর্থ মহান আল্লাহ। চুপ করো, আল্লাহর ডাকের জবাব দিলাম। হাত তুলে মোনাজাত দিলাম, হে রব, তুমি তো সব জানো, সব দেখেছো, আমার অদৃশ্য কিছুই নেই, তোমার ক্ষমতা অসীম। হে রব, তুমি আমাকে সাহায্য করো, ওই পাপীদের খুঁজে পেতে হবে, এদের শাস্তি ব্যতীত অন্যায় মা বোনেরা যেন সুরক্ষিত নয়। আমাকে তুমি ধৈর্য ধারণ করে ক্ষমতা দাও আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে
পথ দেখো আমিন। উঠে আমার সব সন্দেহের কথা আজিম ভাইকে মেসেজে পাঠিয়ে দিলাম। অনুরোধ করলাম এদের সবার খোঁজ লাগানোর ব্যবস্থা করতে। তারপর চলে গেলাম নামাজ আদায় করতে। দুই সেজদার মাঝে সৃষ্টিকর্তা রহমত চাইলেন, নিজের জন্য ধৈর্য চাইলাম, পাপীদের সামনে আনার আত্মনাদ করলাম তার কাছে। নামাজ শেষে তসবিহ পড়ে মোনাজাতে চোখের পানি ফেললাম। হে আল্লাহ, তুমি সানজিদার আত্মাকে কবরে শান্তিতে রাখো। হে রব, তোমার বেহেশতের ফুল তাকে তুমি জান্নাতুল ফিরদৌসি নসিব করো। হে পরওয়ারদিগার, আমাকে সানজিদার প্রতি অন্যায়ের লড়াই করার ক্ষমতা দাও। আমিন। নামাজ শেষে বসে রইলাম কিছুক্ষণ। মাথাটা বেশ ধরেছে, চোখগুলো যেন বন্ধ হয়ে আসছে। খাটের পাশে বসেই মাথাটা একটু বিছিয়ে নিলাম। জানি না এই অবস্থায় কখন ঘুমিয়ে পড়ছি। ঘুম ভাঙলো মোবাইলের রিংটোন শব্দে। আজিম ভাই কল করেছে। ভাইয়া যা বললো শুনে আমি স্তব্ধ। ভাই এরই মধ্যে গোয়েন্দা এবং লোক লাগিয়ে বের করে ফেলেছে শয়তানগুলো একজন, আর যার নাম বললো তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। এমন একজন লোক এত ভয়াবহ কাজ করতে পারে। আমি চট করে উঠে গেলাম। ঘাটটা বেকায়দায় থাকে, বেশ ব্যথাও করছে, তাও পাত্তা দিলাম না। সেদিকে বোরকাটা পরে চলে আসতে নিলে মনে পড়ে আপুর কথা। দৌড়ে তাদের এই খবর জানাতে ছুটে যাই, কিন্তু যাওয়ার পর দেখি তাতে আমি আর দাঁড়ানোর শক্তি খুঁজে পেলাম না। এ কি, ফ্যানের সাথে ঝুলছে আপু আর ভাইয়ের লাশ! না বলেই চিৎকার করে উঠলাম আমি। দৌড়ে গিয়ে দুজনকে ধরলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস যেন আটকে আসছে আমার। কি করব না করব দিশেহারা ফেললাম। হাত পা ছড়িয়ে কান্না করছি আমি। পাচ্ছি না, আর নিতে পারছি না। এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। আমার চোখের সামনে তিনটা জীবন এইভাবে শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না একজনকে বাঁচাতে। পারলাম না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালাম আমি। ভাইজান, কাজ হয়েছে? মায়া দুইটারে ঝুলাই দিছি, এখন এই সেমরিটা বাকি। তারপর আর কোনো নিশানা থাকবে না এসবে। শরীফ, তুই আমার রক্তের ভাই না রে, আমার কলিজার ভাই। শালিরে আমি প্রথমে ফুল মনে করে সাইডে দেবো মনে করছিলাম, কিন্তু এ দেখি কাঁটা। কিন্তু এই কাঁটা দিয়ে কাঁটা ফুটানো এই রহমত ভালো করে জানা আছে। আমরা একজন লোকে ধইরা বড় ভুল করছি, বড়ই ভুল। জানের মায়া আমি রহমতের মধ্যে তো নাই বলে বিশ্রীভাবে হাসতে থাকে রহমতের নামের লোকটি। আমার বাপের সম্পত্তির মালকিনী হইবার বহুত স্বাদ ছিল না সুমির? সানজিদার মা, এখন কবরে গিয়ে ভোগ কর সম্পত্তি। আমি আমার বাপের ঘরের প্রথম পোলা হইয়া যা পামু না তা আমার সৎ মাইয়ের মাইয়া ভোগ করবে। এইটা মাইয়া বইয়া থাকুম আমি রহমত কেমনে? এহেন সব আমার বলে বিকট হাসি হাসতে থাকে। সেই সাথে তাল মিলে শরীফ। তারপর শরীফ বলে ওঠে, ভাই সেমরি কি করুম কন? ভাই মনে মনে হয় সেমরির লগে এই পোলা আছে, এইটা আসতেছে লগে আরও লোক। আমি আপনারে কল দিতেছি পরে বলে কল কেটে দেয় শরীফ। আজিম সহ আরও কিছু লোক এসে দাঁড়ায় গেটের সামনে। তারপর আজিম বলে ওঠে, কি শরীফ ভাই, কেমন আছেন? শুনেছি আপনার নাকি খুব ক্ষুধা। আজিমের কথায় এমন কিছু ছিল যাতে ভয় পেয়ে শরীফ হুট করে দৌড়ে দেওয়ার শুরু করে দেয়। আর তখনই পিছনে ধাওয়া করে আজিম সহ বাকিরা। বেশ কতক্ষণ পরে ধরে ফেলে তাকে। আজিম সুরের বাচ্চা বলেই সোজা পেট বরাবর লাথি মারে শরীফের। এরপর সবাই মিলে মারতে যাবে, তখনই বাধা দেয় আজিম। শরীফের মুখের কাছে গিয়ে বলে, তোর মৃত্যু তোর ভাবনা থেকে কঠিন হবে জেনে রাখ। তারপর তাকে ধরে বেঁধে তিনজন মিলে নিয়ে যায় কোথাও। আজিম চলে যায় বাড়ির ভেতরে, আর গিয়ে অবস্থা দেখে তার মাথা ঘুরে যায়। আমি দাঁড়িয়ে আছি সানজিদা ও তার বাবা মায়ের কবরের সামনে। চোখের পানি শুকিয়ে গেছে আমার। মানুষের লোভ, হিংসা, প্রতিশোধ 2 মিনিটের সুখের জন্য ঝরে গেল তিনটে। তার মুহূর্তে যদি জিজ্ঞাসা করার পৃথিবীর সবচেয়ে ভয়ানক জীব কোনটি, তার উত্তর হবে মানুষ। যেখানে সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসেবে উপাধি দিয়েছে, সেখানে এখন তারা নিচু শ্রেণীর জীবকে হার মানাচ্ছে তাদের পাপাচারের জন্য। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ধর্ষণ, খুন, নারী পাচারের মতো ঘটনা। পাপ করতে করতে মানুষ ভুলেই গেছে পরকাল বলে একটা দুনিয়া আছে। মৃত্যুর পর যেখানে সব কিছু হিসাব হবে চিরস্থায়ী। ওই কবরে শুয়ে আছে সানজিদা আর তার বাবা মা। আমার চোখের উপর ভাসছে সানজিদার বলা কথাগুলো। মিশু, আমার খুব ব্যথা করছে। তার মায়ের আর্তনাদ ভরা কান্না, তার বাবার কাঁধে মেয়ের লাশের ভার। শক্ত হয়ে উঠল আমার চোখ। পা বাড়ালাম নরপ্রশ্বাসগুলোকে শেষ করতে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী আগে সানজিদার বাবা মাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলা হয় এবং আত্মহত্যার মতো করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। খবরটা ইতিমধ্যে পুলিশের কাছে চলে গেছে। তাদের তদন্ত শুরু হয়ে গেছে। উপরমহল থেকে চাপ, মূল সত্য বের করতে হবে যে কোনোভাবে। কোনো না কোনো অফিসার সৎ থেকে যেমন সবটা খুঁজে বের করা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তো কেউ থানায় বসে ফ্যানের হাওয়া লাগাচ্ছে। নিউজ মাধ্যমগুলোতে এখন শুধু একটাই খবরটিকে ছড়ানো হয় কেউ যাতে
ভয়ে আঁতকে ওঠে, কেউ নিজের সন্তানকে বুকে চেপে রাখে। এমন একটি মর্মান্তিক ঘটনায় দেশবাসী যেন আতঙ্কে দিন কাটছে। সাংবাদিকরা বারবার ছুটে যাচ্ছে সানজিদার বাড়িতে। কেমন করে কি হলো সবটা তাদের পত্রিকায় রহস্যাত্মক করে তোলার প্রতিযোগিতা শুরু হয়েছে গিয়েছে। পাড়া প্রতিবেশীরা তাদের মন্তব্য জানাচ্ছেন নানাভাবে। আমি দাঁড়িয়ে আছি এই বন্ধ গুদামঘরটা। আমার সামনে চেহারা বাঁধা ব্যক্তি, একজন দারোয়ান শফিক আর একজন সানজিদার বাড়ির দুধ দিয়ে যায় মধ্যবয়স্ক লোকটি। আমার সন্দেহের তালিকায় দারোয়ান থাকলেও কোনোভাবেই ছিল না এই দরিদ্র লোকটা, যে লোক কিনা পেটের দায়ে এত কঠিন সংগ্রাম করে সে এমন একটা ঘৃণিত কাজ করলো। অবশ্য যে পশু যে কোনো সময় অবস্থায় পশুই থাকে, মানুষের আকার ধারণ করলে প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না। আফা, আমারে ছাইড়া দেন আফা, আমি আর জীবনে এমন কাম করুম না আফা, আমারে মাইরেন না আফা বলে ভয়ে চিৎকার করছে শরীফ। আমি দেখলাম অন্যজনের চোখের পানি ঝরাচ্ছে। আর্তনাদ করতে গিয়েও মনে হয় তার ভয়ে গলা কাঁপছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আজিম ভাই সহ আরও কয়েকজন বড় ভাই। একটি নড়েবড়ে টেবিলের উপর রাখা বেশ কিছু যন্ত্রপাতি। আমি সবার প্রথমে একটা ব্লেড হাতে তুলে নিলাম। তারপর দুজনের দিকে এগিয়ে গিয়ে যে ঠোঁটগুলো দিয়ে তারা আমার সানজিদাকে বাজেভাবে স্পর্শ করছিল সে কেটে ফালা ফালা করে দিলাম। প্রথমে পোজ দেওয়ার সাথে সাথেই ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত, আর সাথে সাথে তাদের আত্মভরা চিৎকার। চিৎকার সারা ঘরময়, তাদের চিৎকার শব্দ বাড়ি খেয়ে খেয়ে বারবার আমার কানে তুলছিল। তারা যত জোরে চিৎকার করছিল আমি যেন তত হিংস্র হয়ে উঠছিলাম। একের পর এক বেল্টের আঘাত করেই যাচ্ছিলাম। তারপর যখন দেখলাম ঠোঁটগুলো প্রায় ঝুলে পড়ে যাবে, তখন একটা চেয়ার টেনে তাদের সামনে বসলাম। জিজ্ঞাসা করলাম আরেকজনকে। দুজনে কেউ কথা বলছে না, আর একজনকে ভাইকে ইশারা করতে করতে বড় দুই ভাই এসে দুজনকে বেধড়ক পেটালো। তারপর তারা মুখ খুলতে নারাজ। এরপর আমি একটা নাট খোলার প্লাগ নিলাম, নিয়ে সবে মাত্র প্রথমে মধ্যবয়স্ক লোকটার আঙ্গুলের 5টা নখ টেনে তুলে ফেললাম। প্লাগটা 2 মাথে চাপা দিয়ে প্রতিটি আঙ্গুলের নখ চাপা দেওয়া শুরু করলাম। তার চিৎকার আমার কানের সুরের মতো বাজতে লাগলো। আবার আরেক আঙ্গুল চাপ দিলাম। সে সহ্য করতে না পেরে যখনই কিছু বলতে যাবে তখনই শফিক বলে উঠল, ওই জানোয়ারের বাচ্চা, মুখ খুলবি না তো খাইয়ে ফেলামু। আমার যা বোঝার বোঝা হলো। মূল হোতা শরীফ। কিন্তু তাহলে এই লোকটা কেন এমন করলো? আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম তার উপর। তারপর সে রক্তমাখা ঠোঁট আর ব্যথাতুর কণ্ঠে বলল, আমারে মাপ করে দেন, আমি হেগো পাল্লাই পরে এমন কাম করছি, মাপ কইরা দেন আমাকে বলেই কাঁদতে থাকলো। হাসি পেল আমার। ক্ষমতা কি সত্যি যোগ্যতারা? এ শব্দ শুনে আমার রক্ত আরও জ্বলে উঠল। চেয়ার থেকে উঠে শক্ত একটি কাঠের স্ট্যাম্প নিয়ে সজোরে একের পর এক আঘাত করেই যাচ্ছে। এক পর্যায়ে মাথা ফেটে রক্ত শুরু করলো আমার গায়েও। এই রক্ত যেন কম লাগলো আমার। হাত পা বাঁধা অবস্থায় তাকে চেয়ার থেকে তুলে নিচে ফেললাম আমি। তারপর যে চোখ দিয়ে সবটা দেখেও অমন ভয়ানক তাণ্ডব ঘটল সেই চোখগুলো গেলে দিলাম একটা লম্বা লোহার যন্ত্র দিয়ে। চোখগুলো ফেটে বেরিয়ে এলো আমার সামনে। মৃত্যুর যন্ত্রণা ছটফট করে যাচ্ছে, আর তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠে শফিক। আমি দৌড়ে গিয়ে শফিকের চুল পিছন থেকে টেনে দিলাম। চুপ, একদম চুপ। আমার হাতে রক্ত, আমার গায়ে রক্ত, চোখের সামনে ছটফট করছে লোকটা, মৃত্যুর জন্য হাহাকার করছে। আমি তো এত সহজে তোকে মৃত্যু দিচ্ছি না। সোজা গিয়ে সজোরে লাথি বসালাম পুরুষঙ্গ বরাবর। বারবার লাথি মেরেই যাচ্ছি আমি, আর সে গলা কাটা মুরগির মতো কাতরাতে লাগলো। তাকে সোজা মেরে ফেলার আত্মনাদ করেই যাচ্ছে চিৎকার করে। আমি দৌড়ে গিয়ে একটা ধারালো ছুরি উঠালাম। তারপর তার বুক বরাবর এসে একের পর এক ছুরিকাঘাত করতে লাগলাম, যতক্ষণ না পর্যন্ত তার কলিজার অংশ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। লোকটা আজহারিতে শান্তি পাচ্ছিলাম না আমি। তাই তো আর বেশ কয়েকবার আঘাত করলাম, আর সারা শরীর, বুক, বাম পাশ বরাবর শরীরে রক্তে ফিনকিনি দিয়ে পড়ছে। আমার উপর হাত পা কালো বোরখা সম্পূর্ণ রক্তে নিমজ্জিত। আজিম ভাই যখন দেখলেন লোকটা আর বেঁচে নেয় তখন আমার হাত ধরে টেনে দাঁড় করে বললেন। শান্ত হতে না পেরে যখন আবারও আঘাত করছিলাম তখন ভাই চিৎকার দিয়ে থামায় আমাকে। হুঁশ ফিরে দেখি লোকটা মৃত। আমি রক্তমাখা খুন করেছি আমি একজন নরককে, আমার জায়গায় পাঠিয়ে দিয়েছি আমি। তারপর পা বাড়ালাম শফিকের দিকে। সে আমাকে আজ থেকে চিৎকার করে যাচ্ছে, আপা আমারে মাইরেন না, আপা, আপা আমারে মাইরেন না, আমার ছোট্ট পোলা মাইয়া আছে আপা, আমি না থাকলে হোগো দেখবি কেডা। শফিকের কথায় তার দিকে তাকালাম আমি। এই পশুগুলোর পরিবার কি আছে? এদের হাতে সুরক্ষিত? আমি তাকানো আর ছুরি নিয়ে এগিয়ে আসা দেখে ভয়ে ভয়ে, আফা, আপা
আফা, আমি তার নাম কইতেছি। আফা, হের কথায় আমি এসব করছি। আমার জন্য কোনো দিকে হুঁশ নেই, রক্তের নেশা পেয়ে গেছে আমাকে। ছুরি নিয়ে ছুটে গেলাম শফিককে কেটে টুকরো টুকরো করতে, কিন্তু আজিম ভাইকে বাধা দেয় আমাকে, চেয়ারে বসিয়ে জোর করে বলে শফিককে উদ্দেশ্য করে, সুরে বাচ্চা জলদি বল, নয়তো। শফিক জানের ভয় বলে ওঠে, রহমত ভাই, রহমত ভাই এসবের আসল মাথা। সুমি আপার সৎ ভাই, যারে সুমি আপার বাপে মাইয়াবাজি করতে দেখে তেজ্যপুত্র কইরা ঘর থেকে বাহির করে দিয়েছিল। হে তার প্রতিশোধের লগে এসব করেছে। আমারে প্রচুর টাহান দেয় হের লগে, ভিরনের লগে। লোভে পইরা আমি হের কাম কইরে দিল। আপা, যখন ওই দিন সানজিতারে ঘুম পায়রা আমারে বইলা মার্কেটে যায়, তখন আমি ভাইরে খবর দেই। ভাই আহে তখন, ভাইয়ে সানজিদারে ভোগ করে, তারপর আমি লোভ সামলাতে না পারি, লোভের লগে সামিল হই। তখন আইয়া পড়ে এই দুধালা প্রতিদিনের মতো। হে আমারে দেখা তখন ভাই প্রথমে হের প্রচুর টাহার লোভ দেখায়, তারপর সানজিদার লোভ দেখায়। যখন সে রাজি না হয়, তখন জান কবজ করার ধমক দিলে হে আমার লগে সামিল হয়। ভাইয়ের উদ্দেশ্য হলো সুমি আপারে সর্বোচ্চ কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করব, তারপর হোগো সম্পত্তি দখলে নিব। আপা ভাইয়েরে সব কিছু কাইরা দিচ্ছি, আমরা ছাইরা দেন। এসব শোনার পর আজিমারও শান্ত হয়ে থাকতে পারে না। পুষ্পের হাতে ছুরি নিয়ে শফিকের জীবন থেকে শটাং করে কেটে দেয়। রক্তে ভেসে যাচ্ছে শফিকের মুখ, করে করে চিৎকার করে যাচ্ছে। তারপর আজিম ভাই ছুরিটা আমার হাতে দিয়ে সরে দাঁড়ায়। এরপর আমি শক্ত হাতে আস্তে আস্তে শফিকের চামড়া কাটতে শুরু করি। শফিক চিৎকার করতেও পারছিল না, জিভ হারিয়ে তার উপর জীবন্ত অবস্থায় গায়ের উপর চামড়া কাটা, নারকীয় যন্ত্রণা চিৎকার করে যাচ্ছে। তার চিৎকার যতই বাড়ছে হিংস্র হয়ে উঠেছে আমি। একের পর এক ছুরি ও নানানভাবে তার শরীরে বিভিন্ন অংশ আঘাত করতে থাকি আমি। শেষ পর্যন্ত যখন সে মৃত্যুবরণ করে উঠে দাঁড়াই আমি, বড় একটা ছুরি আর কিছু অস্ত্র নিয়ে রওনা হই রহমত মিয়ার বাড়িতে। আজ রাত হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে দীর্ঘতম রাত, শেষ রাত। সকালে একটা নতুন সূর্য উঠবে, যেখানে এই নরপিশাচ আর এই দুনিয়ায় দেখবে না, আর কেউ এদের শিকার হবে না। বাইরে ঝড় হচ্ছে, বিদ্যুৎ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শব্দ তুলছে। এগিয়ে যাচ্ছে আমি ওই নরপিশাচের দিকে। রক্ত রক্তই খেলা শুরু হয়েছে। আমার সাথে আছে আজিম ভাই, নিয়ামত ও রাহান ভাই। রনি ভাই আর তার দুজন এই বন্ধ ঘরটাতে ওই দুই নরপশু লাশের বাকি ব্যবস্থা করছে তারা। বৃষ্টিতে আমরা ভিজে একাকার, রাত ধারণ করতে এসেছে নিস্তব্ধময় ভয়ানক এক রূপে। এগিয়ে যাচ্ছি আমি, এক এক জনের হাতে এক এক অস্ত্র। আজ এই পশুটার শেষটা পৃথিবীর চোখ থেকে সকলকে পৌঁছে দেবে। পৌঁছে গেলাম আমার তার আস্তানায়। দরজায় নক করতে করতে ভিতর থেকে আওয়াজ এলো, নক আবার নক করায় আবার আওয়াজ এলো, কে রে এ অসময়? তারপর ঘুম ঘুম চোখে দরজা খুলল রহমত মিয়া। রাতের অন্ধকারে আমাকে দেখেই বলল, কে তুই? বৃষ্টির সর্বোচ্চ সাথে আকাশের বেগ এবং সর্বোচ্চ শক্তি দিয়ে বাজ পড়ল। আমি ছুরিটা শক্ত করে সোজা তার গলা বরাবর এক কোপ দিয়ে সজোরে চিৎকার করে বলে উঠলাম, আমি পুষ্প। পরদিন সকালে দেশে এক প্রকার তাণ্ডব লেগে গেল। নিউজ, সোশ্যাল মিডিয়া, কোনায় কোনায় একটিই খবর। দেশের বিভিন্ন মানুষ ভিড় করেছে ঢাকা একটি থানায়। মানুষ আশ্চর্য হয়ে শুনছে এই ঘটনা। টিভি নিউজে বলেছে গতকাল রাতের শেষ ভাগে কে বা কারা 3টা কাটা লাশ রেখে যান থানার সামনে। লাশগুলো উদ্ধার করার প্রতিটি লাশের ভিড়তে পাওয়া যায় এক একটি করে ছবি। ধারণা করা হয় এই লাশ 3টি লাশের। প্রতিটি ডেড বডি এমনভাবে কাটা হয়েছে যে ঝলসে দেওয়া হয়েছে, তাদের দেখে শনাক্ত করাও মুশকিল। প্রতিটি লাশের চোখ তুলে নেওয়া হয়েছে, প্রতিটি নখ উঠিয়ে নেওয়া হয়েছে, পায়ে ও হাতের আঙুলগুলো কেটে ফেলা হয়েছে। প্রতিটি লাশের জিহ্বা কাটা, প্রতিটি লাশের 2টো লাশের গায়ে ছুরি দিয়ে আঘাত করা, আর অন্য অন্য আঘাত পাওয়া যায়। অবস্থা খুবই শোচনীয় 2 লাশের, কিন্তু সবচেয়ে ভয়াবহ 3 নম্বর লাশের। লাশটির পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, গলায় এতবার ছুরি বসানো হয়েছে যে মাথাটা কোনো মতেই শুধু লেগে আছে। শরীরের সাথে এছাড়া হাত পা এক একটা করে আলাদা করা, পাঁজর কেটে বের করা হয়েছে হৃৎপিণ্ড, এবং তা মুখের মধ্যে পাওয়া গেছে। নানান অস্ত্রের মাধ্যমে এই 3 জনকে খুন করা হয়েছে। কে বা কারা কাজ করছে এমন তার হদিশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু তারা জানিয়েছেন এই লাশগুলির সাথে তারা পেয়েছে একটি চিঠি, যেখানে বড় বড় করে অক্ষরে তিনি লিখেছিল ধর্ষণ। পুলিশকে ভাষ্য মোতাবেক যারা এই কাজ করেছিল তারা হয়তো বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করেছে। হয়তো ধর্ষণের প্রতিশোধ নিতে এই 3 ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দর্শক, আপনারা সকলে জানেন বর্তমান সমাজে, আমাদের সমাজে কী পরিমাণ ধর্ষণ বেড়েছে। কিছুদিন আগেও আমরা শুনতে পেরেছি একটা 7 বছর শিশু প্রাণ দিতে পেরেছে। এর জন্য তার পরপর পরিবার বাকি সদস্যরা মৃত্যুবরণ করেন। হয়তো এমন কোনো কেউ প্রতিশোধ নিতে এই খুনগুলো করছে। হয়তোবা বলা যেতে পারে ওই 7 বছরের মেয়ের এমন
কেউ এমন কাজ করছে? দর্শক, আমরা জানি না এমন নৃশংস খুনগুলো কারা করতে পারে, কিন্তু এতটুকু বলতে পারি এখন ধর্ষকেরা সাবধান থাকবেন, কেননা হয়তো এমন অবস্থা হতে পারে আপনারা। এবং সর্বশেষ এই বলে শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা চোখ কান খোলা রাখবেন, নিজের সাথে নিজের পরিবারের সাথে নিরাপত্তার দিকটা নজরে রাখবেন। মনে রাখবেন, সতর্কতা অবলম্বন না করলে পারলে চরম দুর্ঘটনা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।